সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিস মাস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রশ্ন থেকে আসা রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটি সলভ করব ইনশাআল্লাহ। সো আমরা উদ্দীপক পড়ার আগে প্রশ্নগুলোকে একটু আইডেন্টিফাই করি। প্রথমে গ নম্বর প্রশ্ন বলা আছে সৌদিয়া কোম্পানি লিমিটেডের বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। তার মানে সৌদিয়া কোম্পানির বন্ডের ভ্যালু অফ বন্ড বা বন্ডের অন্তর্নিহিত মূল্যটা আমাদেরকে বের করতে বলেছেন। সো আমরা প্রশ্নটা আইডেন্টিফাই করেছি। গ নম্বর প্রশ্নে ভ্যালু অফ বন্ড বের করতে বলেছেন। দেন এরপরে ঘ নম্বর প্রশ্নে আমাকে বলছে শ্যামলী কোম্পানি লিমিটেড ও হানিফ কোম্পানি লিমিটেডের মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত বলে মনে করো। তার মানে শ্যামলী এবং হানিফ নামে দুইটা কোম্পানি দিয়ে আছে, কোন বন্ডে বা কোন কোম্পানিতে আমরা বিনিয়োগ করব, মূলত এটা আমাদেরকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপন করতে বলেছেন। ওকে, সো আমরা আরেকটা প্রশ্ন আইডেন্টিফাই করলাম, এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। এই ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছেন দুইটা কোম্পানির কম্পারিজন, একটা হচ্ছে হানিফ আর একটা হচ্ছে শ্যামলী। দুইটা বন্ড। এখন দেখেন তাহলে উদ্দীপকে যাব, আমরা উদ্দীপক পড়া শুরু করি। সরোয়ার সাহেব সম্প্রতি চাকরি থেকে অবসরে গেছেন। তিনি তার পেনশন হতে প্রাপ্ত টাকার কিছু অংশ বিনিয়োগ করতে আগ্রহী। তিনি নির্মের কোম্পানিসমূহের বন্ড নিয়ে বিশ্লেষণ করেছেন। দেখেন নির্মে আমাদেরকে তিনটা বন্ড দেওয়া আছে, শ্যামলী, হানিফ এবং সৌদিয়া কোম্পানি। ঠিক আছে, তিনটা বন্ড দেওয়া আছে, একটা হচ্ছে শ্যামলী কোম্পানি, আর একটা হচ্ছে হানিফ, আর একটা হচ্ছে সৌদিয়া কোম্পানির বন্ড দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের গ নম্বর প্রশ্ন প্রথমে বলছে সৌদিয়া কোম্পানি। সো আমরা গ নম্বরের ইনফরমেশন আগে লিখবো। সো লিখিত মূল্য হচ্ছে 2000 টাকা, তার মানে এটা হচ্ছে ফেস ভ্যালু 2000। দেন আমাদেরকে বলেছে কুপন সুদের হার। দেখেন কুপন সুদের হার হচ্ছে এখানে কোনো কিছু দেওয়া নেই, কুপন সুদের হার 0, তাহলে আই ইকুয়াল টু 9 দেওয়া নেই। ওকে, দেন এরপর হচ্ছে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 10%। সো আমরা লিখতে পারি কস্ট অফ ডেট ইকুয়াল টু 10%। অ্যান্ড দেন আমাদেরকে বলেছে বাজার মূল্য 800 টাকা, তাহলে সেল ভ্যালু হচ্ছে 800। অ্যান্ড দেন আমাদেরকে বলেছে মেয়াদ 12 বছর, তাহলে n ইকুয়াল টু 12 ইয়ার্স। ওকে, অ্যান্ড দেন এটা কোন ধরনের বন্ড? জিরো কুপন বন্ড। দেখেন প্রশ্নকর্তা আপনাদের জন্য প্রশ্নটা অনেক ইজি করে দিয়েছে। ঠিক আছে, অনেক সময় দেখবেন এইভাবে জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড, কুপন বন্ড এগুলো উল্লেখ থাকবে না, জাস্ট আপনাকে বুঝে নিতে হবে। এখন আমরা কেমনে বুঝবো এটা জিরো কুপন বন্ড? মনে রাখবেন যদি কোনো বন্ডে সব কিছু দিয়ে আছে কিন্তু আয়ের হারটা ব্ল্যাঙ্ক, আয়ের হার নেই, তখন ওই মুহূর্তে আপনি বুঝে যাবেন এটা হচ্ছে জিরো কুপন বন্ড। তার মানে যে বন্ডে নির্দিষ্ট কোনো হারে সুদ প্রদান করা হয় না, এই বন্ডগুলো অবহারে বা বাট্টায় কি করা হয়, বাজারে বিক্রি করা হয়, সেজন্য এই ধরনের বন্ডকে ডিপ ডিসকাউন্টেড বন্ড বলা হয়। আশা করি বুঝাতে পেরেছি। দেন সো আমরা এই প্রশ্নটা সলভ করি। ঠিক আছে, দেন তারপরে ইনফরমেশন, আচ্ছা আগে ইনফরমেশনগুলো কালেক্ট করে নিই, ওটা একটু বেটার হয়। তাহলে আমরা এরপর আছে আমাদেরকে হানিফ এবং শ্যামলী কোম্পানি। ঠিক আছে, আমরা এই দুইটা কোম্পানি ইনফরমেশনগুলো কালেক্ট করে দিব। প্রথমে আমরা শ্যামলী কোম্পানির কাছে যাই। লিখিত মূল্য হচ্ছে 1000, তাহলে আমরা লিখতে পারি শ্যামলী কোম্পানির লিখিত মূল্য ফেস ভ্যালু হচ্ছে 1000। অ্যান্ড দেন আমাদেরকে বলেছে কুপন সুদের হার 12%, আই ইকুয়াল টু 12%। অ্যান্ড দেন প্রত্যাশিত আয়ের হার 15%, ক্যাডি ইকুয়াল টু 15%। অ্যান্ড দেন বাজার মূল্য 900, সেল ভ্যালু হচ্ছে 900। অ্যান্ড দেন মেয়াদ হচ্ছে ব্ল্যাঙ্ক, মেয়াদ নেই, এন ইকুয়াল টু নেই। বন্ডের ধরন হচ্ছে চিরস্থায়ী বন্ড। এখন চিরস্থায়ী বন্ড এখানে বলা আছে, হয়তো অনেক সময় বলা থাকবে না, সরি আমরা শ্যামলীর জায়গায় হানিফকে লিখে দিয়েছি। সো আমরা শ্যামলীরগুলো কালেক্ট করি, মিস্টেক হয়ে গেল, সরি। আমরা শ্যামলীর লিখিত মূল্য হচ্ছে ফেস ভ্যালু হচ্ছে 1000। অ্যান্ড দেন কুপন সুদের হার হচ্ছে 10%, আই ইকুয়াল টু হচ্ছে 10%। অ্যান্ড দেন প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 8%।
তাহলে কেডি হচ্ছে 8%, অ্যান্ড দেন বাজার মূল্য হচ্ছে 1100 টাকা, সেল ভ্যালু হচ্ছে 1100, অ্যান্ড দেন মেয়াদ হচ্ছে 9 বছর, n ইকুয়াল টু 9 ইয়ার্স, অ্যান্ড দেন বন্ডের ধরন হচ্ছে কুপন বন্ড। এখন দেখেন কুপন বন্ড বলেছে, বা এটাকে আমরা বলি পরিশোধযোগ্য বন্ড। এখন এই ধরনের বন্ড আমাদেরকে হয়তো অনেক সময় বলে দিবে না, তবে আমরা কিভাবে কুপন বন্ড বা পরিশোধযোগ্য বন্ড বুঝবো? মনে রাখবেন, যদি কোনো বন্ডে সকল ইনফরমেশনের মাঝে যদি আপনি দুইটা ইনফরমেশন দেখেন, একটা হচ্ছে আয়ের হার আর একটা হচ্ছে এন এর মান, অর্থাৎ বছর এবং সুদের হার যদি দেওয়া থাকে, আপনি চোখ বন্ধ করে এটাকে কুপন বন্ড বা পরিশোধযোগ্য বন্ড হিসেবে চিহ্নিত করবেন। ওকে, দেন আমরা হানিফ বন্ডেরগুলো লিখি। লিখিত মূল্য হচ্ছে 1000, সো ফেস ভ্যালু হচ্ছে 1000, অ্যান্ড দেন আমাদেরকে বলছে কুপন সুদের হার 12%, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে 12%, অ্যান্ড দেন প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 15%, ক্যারি 15%, অ্যান্ড দেন বাজার মূল্য হচ্ছে 900, সেল ভ্যালু হচ্ছে 900, অ্যান্ড দেন মেয়াদ হচ্ছে ব্ল্যাঙ্ক, মেয়াদ নেই। এটা কেমন বন্ড? চিরস্থায়ী বন্ড। এখন চিরস্থায়ী বন্ড অনেক সময় বলা থাকবে না, তবে বুঝবো কেমনে? যদি কখনো আপনি খেয়াল করেন কোনো বন্ডের এন এর মান দেওয়া নেই, বাকি সব কিছু দেওয়া আছে, তখন আপনি চোখ বন্ধ করে এটাকে চিরস্থায়ী বন্ড বলতে পারেন বা অপরিশোধযোগ্য বন্ড বলতে পারেন। এখন দেখেন আমাদের উদ্দীপক পড়া কিন্তু শেষ, সো আমরা এখন উদ্দীপকের দিকে আর তাকানোর প্রয়োজন নেই, জাস্ট আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন করব। প্রথমে গ নম্বর প্রশ্ন করি। এখানে বলা হচ্ছে ভ্যালু অফ বন্ড বের করতে। এখন ভ্যালু অফ বন্ড বের করতে গিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করলাম, এটা কেমন বন্ড? জিরো কুপন বন্ড। তাহলে জিরো কুপন বন্ডের ভ্যালু অফ বন্ড বের করার সূত্র কি? ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস ক্যাডি টু দি পাওয়ার বাই এন। এখানে আমরা মান বসাই, যেহেতু ম্যাচুরিটি ভ্যালু আলাদা করে দেওয়া নাই, সেহেতু আমরা ফেস ভ্যালুকে ম্যাচুরিটি ভ্যালু হিসেবে কাউন্ট করব। তাহলে 2000, 1 প্লাস ক্যাডি, ক্যাডির মান দিয়ে আছে 10%, 0.1 টু দি পাওয়ার বাই এন, এন ইকুয়াল টু দিয়ে আছে 12। ওকে, তাহলে সেক্ষেত্রে ওই বন্ডের ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের জন্য 637, 637। ওকে, তাহলে আমরা দেখেন কত সহজ একটা কোয়েশ্চেন, এটার জন্য কিন্তু 3 নাম্বার। আমরা একটু প্র্যাকটিস করলেই, বারবার করে প্র্যাকটিস করলে এই নাম্বারগুলো কখনো হাতছাড়া হবে না পরীক্ষার খাতায়। ওকে, দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে আমাদেরকে দুইটা বন্ডের মধ্যে কম্পেয়ার করতে বলেছেন। তার মানে জনাব সরওয়ার সাহেব হানিফ বন্ডে বিনিয়োগ করবেন নাকি শ্যামলী বন্ডে বিনিয়োগ করবেন, কোন বন্ডে বিনিয়োগ করা তার জন্য যৌক্তিক, এটা আমাদেরকে বের করতে বলেছেন। এখন দেখেন এত সহজ একটা অঙ্ক, ঠিক আছে? এখন কম্পেয়ার করতে গেলে আমরা দুইভাবে, দীর্ঘমেয়াদী অর্থায়নে দুইভাবে কম্পেয়ার করতে পারি। একটা হচ্ছে আয়ের হারের ভিত্তিতে, আর একটা হচ্ছে ভ্যালু অফ বন্ড বা বন্ডের মূল্যের ভিত্তিতে। এখন আপনার যেদিকে খুশি ওদিকে করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সচরাচর আমরা ভ্যালু অফ বন্ড দিয়ে করে থাকি, ঠিক আছে? বন্ডের মূল্যের ভিত্তিতে করে থাকি। তাহলে বন্ডের মূল্যের ভিত্তিতে আমরা এখন কম্পেয়ার করব। ওকে, প্রথমে আমরা হানিফ বন্ডকে করি। হানিফ বন্ড, এটার ভ্যালু অফ বন্ড দিয়ে করব, ঠিক আছে? সো হানিফ বন্ড করি। দেখেন ভ্যালু অফ বন্ড। এখন হানিফ বন্ডটা কেমন বন্ড দেখেন, এটার আয়ের হারও দিয়ে আছে, আবার কিও দিয়ে আছে, সরি এন এর মান দেওয়া নেই। তাহলে যদি আয়ের হার দিয়ে থাকে কিন্তু এন এর মান যদি দেওয়া না থাকে, তাহলে আমরা বলছি এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। আর যদিও বা এখানে আইডেন্টিফাই করে দিয়েছে চিরস্থায়ী বন্ড। সো আমরা চিরস্থায়ী বন্ডের সূত্র জানি। চিরস্থায়ী বন্ডের সূত্র কি? আই ডিভাইডেড বাই ক্যাডি, এটাই সূত্র। এখন দেখেন বড় হাতের আই কি সরাসরি দিয়ে আছে? নাই। তাহলে আমরা বের করতে পারি। তাহলে আমরা কার সাথে করব? ফেস ভ্যালুর সাথে। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1000 ইন্টু আয়ের মান হচ্ছে 12, তাহলে 12%, তাহলে আসে হচ্ছে 120। ওকে, তাহলে 120 ডিভাইডেড বাই ক্যাডি, ক্যাডির মান কত দিয়ে আছে? 0.15। ওকে, তাহলে 120কে যদি 0.15 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের মান আসে হচ্ছে 800 টাকা। ওকে, তাহলে আমরা হানিফ বন্ডের ভ্যালু অফ বন্ড বের করে ফেলেছি। দেন এরপরে আমরা শ্যামলী বন্ডেরটা বের করব। এখন দেখেন শ্যামলী বন্ডেরটা বের করি। শ্যামলী বন্ডটা কেমন বন্ড আমরা বুঝে গিয়েছি। এটা এন এর মান যেমন আছে, আবার আয়ের হারও আছে, সেহেতু এটা হচ্ছে কি
কুপন বন্ড বা পরিশোধযোগ্য বন্ড। তাহলে পরিশোধযোগ্য বন্ডের সূত্র কি? ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু আই ইন্টু থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 প্লাস কেডি টু দি পাওয়ার বাই এন ডিভাইডেড বাই কেডি প্লাস ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস কেডি টু দি পাওয়ার বাই এন। এখন আমরা মান বসাই, বড় হাতের আই কি দিয়ে আছে? নাই, তাহলে আমরা বের করতে পারি। তাহলে বড় হাতের আই ইকুয়াল টু ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে, ফেস ভ্যালু হচ্ছে 1000 ইন্টু আমাদের কুপন হার হচ্ছে 10%, তাহলে আমাদের মান আসে 100। সো আমরা বসালাম 100 ইন্টু 1 মাইনাস 1 প্লাস কেডি। দেখেন কেডির মান কত দিয়ে আছে? 8%, তার মানে 0.08 n টু দি পাওয়ার বাই n কত দিয়ে আছে? 9 ডিভাইড 0.08। ওকে, অ্যান্ড দেন ম্যাচুরিটি ভ্যালু, যেহেতু ম্যাচুরিটি ভ্যালু আলাদা করে দেওয়া নেই, তাহলে আমরা কাকে কাউন্ট করব? ফেস ভ্যালুকে। ওকে, 1000 1 প্লাস কেডি, তাহলে 1 প্লাস কেডি, কেডির মান কত? 0.08 টু দি পাওয়ার বাই n ইকুয়াল টু কত? 9। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে দেখেন 100, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যে মানটা পাবো এটা হচ্ছে 6.247। ওকে, অ্যান্ড দেন প্লাস এটার মানটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান আসে 500, আমাদের হোল মান আসে 1124 টাকা। তার মানে আমরা উভয় বন্ডের ভ্যালু অফ বন্ড কি করেছি? বের করেছি। ওকে, এখন আমাদেরকে বলেছেন যে শ্যামলী এবং হানি বন্ডের লিমিটের মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যৌক্তিক। এখন কোনটাতে বিনিয়োগ করা যৌক্তিক এটা দেখেন আমরা মুখস্থ করব না, আমরা খুব সহজে এটা একটু বুঝে নিব। দেখেন আমার এই কথাটা যদি খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই পারবেন। একটা 800, একটা 1124। তাহলে আমরা একটা নতুন পেজ নিলাম, একটা হচ্ছে হানি বন্ড আর একটা হচ্ছে শ্যামলী। দেখেন দুইটা বন্ডটি আছে। এখন হানি বন্ডের ভ্যালু অফ বন্ড কত? দেখেন হানি বন্ডের ভ্যালু অফ বন্ড কত? এই যে হানি বন্ডের ভ্যালু অফ বন্ড হচ্ছে 1000। ওকে, তাহলে 1000 আমরা ভ্যালু অফ বন্ড, সরি ফেস ভ্যালুটা, ভ্যালু অফ বন্ড না, 1000 লিখলাম। এরপরে দেখেন হানি বন্ডের সেল ভ্যালু কত? বাজার মূল্য হচ্ছে 900 টাকা। সো বাজার মূল্য আমরা লিখি, সেল ভ্যালু হচ্ছে 900 টাকা। অ্যান্ড দেন এটার ভ্যালু অফ বন্ড আমরা বের করেছি কিন্তু ইতিমধ্যে। এটার ভ্যালু অফ বন্ড হচ্ছে, হানি বন্ডের ভ্যালু অফ বন্ড হচ্ছে 800 টাকা। ওকে, তাহলে এটার ভ্যালু অফ বন্ড হচ্ছে 800 টাকা। এরপর আমরা শ্যামলী বন্ডগুলো লিখি। দেখেন শ্যামলী বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1000, তার মানে ফেস ভ্যালু হচ্ছে 1000, অ্যান্ড দেন বাজার মূল্য হচ্ছে 1100, সেল ভ্যালু হচ্ছে 1100। এছাড়া আমরা কি বের করেছি? ভ্যালু অফ বন্ড বের করেছি 1124। তাহলে ভ্যালু অফ বন্ড হচ্ছে 1124। এখন একটা বিষয় খুব ভালো করে খেয়াল করবেন, আমি এটা অত ফোর্সফুলি বোঝাতাম না, এটা বুঝতে হয় এই জন্য যে কারণ এখানে কমেন্টে কিন্তু 2 নাম্বার আছে। সো এই 2 নাম্বারটা নির্ভর করবে আপনি কত ভালো মেজারমেন্ট করতে পারেন এটার উপর। ঠিক আছে, এটা মুখস্থ করার বিষয় না, জাস্ট বোঝার বিষয়। একবার চিন্তা করুন, ধরুন হারেব বন্ডে আপনার আসলাম, এই প্রোডাক্টের দাম হচ্ছে, গায়ের রেট হচ্ছে 1000, ফেস ভ্যালু হচ্ছে এই বন্ডের ফেসে যা লেখা থাকে। ধরেন আমরা একটা প্রোডাক্ট বাজারে কিনতে গেছি, দেখেন প্রোডাক্টে কিন্তু একটা এমআরপি দেওয়া থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ঠিক আছে, এই ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা থাকে ওটাই হচ্ছে ফেস ভ্যালু। তাহলে একটা বন্ডের গায়ে, একটা প্রোডাক্টের গায়ে লেখা আছে 1000। এখন আপনি কোনো দোকানে গেলেন, আপনি বললেন এই ভাই দোকানদার সেলফ থেকে প্রোডাক্টটা একটু দেখান তো দেখি। দেখবেন অনেক দোকানদার হচ্ছে অ্যাগ্রেসিভ। ঠিক আছে, তারা প্রোডাক্টটা আপনার হাতে দেওয়ার আগে বলতেছে একদম 900 টাকা পড়বে, তখন আপনার মাথা কিন্তু বিক্রে যায়। ঠিক আছে, খারাপ লাগে আপনার বিষয়টা, তবুও আপনি কি বলেন, আরে ভাই দেন আগে দেখি তারপর কিনবো কি কিনবো না এটা বুঝবো। ঠিক আছে, তাহলে দোকানদার আপনার কাছে চাইছে কত? 900 টাকা। এখন আপনি প্রোডাক্টটা হাতে পেলেন, নিলেন, হাতে নেওয়ার পরে এটা গুণাগুণ চিন্তা করবেন, পাশের রিটেল প্রাইস, রিটেলার কত বিক্রি করে,
বা দারাজে কত বিক্রি করে বা ই কমার্স সাইটগুলোতে কত বিক্রি করতেছে, সব কিছু ওভারঅল গুণাগুণ বিবেচনা করে দেখতেছেন এই বন্ডের সর্বোচ্চ মূল্য, এই প্রোডাক্টের সর্বোচ্চ মূল্য কত টাকা হইতে পারে, 800 টাকা হইতে পারে, এর বেশি হইতে পারে না, এটাই হচ্ছে প্রকৃত মূল্য। তাহলে আপনি বলেন 800 টাকা দামের একটা প্রোডাক্ট আপনি কি 900 টাকা দিয়ে কিনবেন? জীবনও কিনবেন না। ঠিক আছে, তাহলে এই বন্ডে বিনিয়োগ করা, হানি বন্ডে বিনিয়োগ করা কি নয়, উচিত নয়। ওকে, সেমভাবে দেখেন আপনি শ্যামলী প্রোডাক্টে গেছেন, শ্যামলী প্রোডাক্টের রিটেল প্রাইস হচ্ছে কত, 1000, এমআরপি দিয়ে আছে 1000, কিন্তু দোকানদার এগ্রেসিভ, দোকানদার আপনাকে প্রোডাক্টটা হাতে দেওয়ার আগে বলতেছে এ ভাই একদম 1100 টাকা লাগবে। কত লাগবে? 1100। এখন আপনার মাথা ধরে গেছে, আরে এটা কি ধরনের কথা, আমি প্রোডাক্ট দেখতে বলেছি, ও আগে বাগে দাম বলতেছে। ঠিক আছে, এরকম অনেক দোকানদার আছে এগ্রেসিভ। আপনি বলছেন ঠিক আছে প্রোডাক্টটা হাতে দাও, কত টাকা লাগবে বলছে দোকানদার, 1100 টাকা। এখন আপনি হাতে নিলেন, নেওয়ার পরে আপনি সব গুণাগুণ ঠিকভাবে চেক করলেন, ওভারঅল সব কিছু গুণাগুণ চেক করে এটার কোয়ালিটির সাথে প্রাইসে কম্পেয়ার করে দেখতেছেন এটার প্রাইস প্রকৃত পক্ষে হচ্ছে মার্কেটে কত টাকা, আসলে এটার প্রাইস কত টাকা হওয়া উচিত, 1124 টাকা। তাহলে 1124 টাকা প্রকৃত মূল্যের একটা প্রোডাক্ট আপনাকে যদি কেউ বলে 1100 টাকা, তো আপনি কি নেবেন না? অবভিয়াসলি নেবেন। তার মানে শ্যামলী বন্ডে বিনিয়োগ করা কি জনক, লাভজনক। ওকে, তাহলে কম্পেয়ারটা মূলত হয় বাজার মূল্য এবং ভ্যালু অফ বন্ডের মধ্যে। যদি বাজার মূল্য অপেক্ষা ভ্যালু অফ বন্ড বা প্রকৃত মূল্য যদি বেশি হয় তাহলে বন্ডে বিনিয়োগ করব, আর যদি প্রকৃত মূল্য বাজার মূল্য অপেক্ষা কম হয় তাহলে আমরা বিনিয়োগ করব না। ওকে, তাহলে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? শ্যামলী বন্ডে। তাহলে আমরা লিখতে পারি শ্যামলী বন্ডে বিনিয়োগ যুক্তিযুক্ত। দেখেন তারা কিন্তু যুক্তিযুক্ত বলে মনে করেন কিনা এটা বলছে, ঠিক আছে, যুক্তিযুক্ত বলে মনে করি, এটা দিয়ে আনসার দিব, উচিত বলে লাভজনক বলে এগুলো বলবো না। তারা যেটা নিয়ে কোয়েশ্চেন করেছে আমরা জাস্ট এটা নিয়ে আনসার দিব, ঠিক আছে। তাহলে শ্যামলী বন্ডে বিনিয়োগ যুক্তিযুক্ত, যুক্তিযুক্ত একটু লিখলে কিন্তু 1 নাম্বার, ঠিক আছে। কেন? যেহেতু শ্যামলী বন্ডের বাজার মূল্য অপেক্ষা প্রকৃত ভ্যালু অফ বন্ডকে প্রকৃত মূল্য বলে, ঠিক আছে, প্রকৃত মূল্য বেশি, যেখানে হানি বন্ডের বাজার মূল্য অপেক্ষা প্রকৃত মূল্য কম। একটু লিখে দিলেই কিন্তু আপনি পূর্ণাঙ্গ নাম্বার পাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছ। যারা বুঝো নাই কমেন্ট সেকশনে জানাবা, ইনশাল্লাহ যেখানে প্রবলেম থাকবে সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সালামু আলাইকুম।